মানে ইউএফা কি এই ড্রটা কি লটারিতেই করছে নাকি আগে থেকে স্ক্রিপ্ট লেখা ছিল? তো 2026 সালে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র এবং পাথ গুলা বের হয়ে গেছে। আর আমি অনেস্টলি বলছি, আর এটা দেখে মনে হচ্ছে এক পাশে চ্যাম্পিয়ন্স লিগ আর আরেক পাশে ইউরোপা লিগের ফিচার চলে আসছে। এরকমটা হয়েছে। মোটেও ব্যালেন্স না, একদম আনব্যালেন্স, একদম মনে হচ্ছে পুরো স্ক্রিপ্টেড অ্যান্ড রিগড। এখানে বার্সেলোনার জন্য তাদের ওয়েটা একদম বাটারি স্মুথ, আর রিয়াল মাদ্রিদের জন্য মানে টাফ, খুবই টাফ। মানে মনে হচ্ছে যে একদম সেই ধারালো করাতের উপর হেঁটে চলে যাইতে হবে আমাদের, সেরকম একটা অবস্থা। এখন যদি আমরা এই ব্র্যাকেটের লেফট সাইডটা দেখি, তাহলে সেখানে আমরা দেখতে পাবো পিএসজি ভার্সেস চেলসি, লিভারপুল ভার্সেস গ্যালাতাসারাই, রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যান সিটি, আর বায়ার্ন ভার্সেস আটলান্টা। আর যদি আমরা বার্সেলোনার কি সাইডে যাই, তাহলে আমরা দেখতে পারবো বার্সেলোনা ভার্সেস নিউ ক্যাসেল, টটেনহাম ভার্সেস অ্যাথলেটিক, বোডো গ্লিমট ভার্সেস স্পোর্টিং সিপি, আর আর্সেনাল ভার্সেস লেভারকুসেন। মানে মাদ্রিদের সাইডে লিটারেলি যারা গত 10 বছর ধরে ইউসিএল দিচ্ছে তাদের সবাই আছে। আর অন্যদিকে বার্সেলোনার সাইডে, বার্সেলোনা বাদে এমন কেউ নাই যে ইউসিএল দিচ্ছে। সবগুলো দলই লাস্ট 10 বছরে একবার করে হইলেও ইউরোপা লিগ খেলছে। এখন এই সিজনে যে শুধু একদম স্মুথ কিছু ফিচার আছে তাও না, খুব ভালো ভালো কিছু ফিক্সার আছে, খুব রাইভেলরি একটা ফিক্সার আছে, রিভেঞ্জ মোড থাকবে কিছু কিছু টিমের। আর রিয়াল মাদ্রিদ ভার্সেস সিটি, মানে এটা তো পুরো অ্যানুয়াল ট্রেডিশন হয়ে গেছে। দুইটা টিম পারলে পরে দুইজন সাথী মানে সাথী আর দুইজনের বিয়ে দিতে পারলে আর ভালো হয়ে যায়। মানে হল্যান্ডের ব্যাপার তো মানে মুখ দেখা থেকে এতবার হয়ে যাচ্ছে, মানে দুজনের জন্য কিস না করে বসে কবে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। এখন রিয়ালের সাইডে যে টিমগুলো, রিয়াল কি এখন সে আগের মতো বিগ ম্যাচ ডিএনএ দেখাতে পারবে নাকি আবার সত্যি সিটি তাদের আগের মতো দেখায় দুই লিগের মধ্যে হারাই চলে যায়, সেটা আমি ভয়ে আছি। মানে দেখেছি বায়ান এই সিজনে ইউরোপের অন দ্য বেস্ট টিম হচ্ছে বায়ান। না আজকের ম্যাচে ডটমুন্ডকে হারাইলো ওরা, সেখানে লিগেও তো 24 ম্যাচে গোল 89টা। মানে অলিসে হ্যারিকেন আর লুইস দিয়াজ যা করতেছে, আর ওদের টিমটা পুরো এত ব্যালেন্স, মানে ওরা কোনো সময় অ্যাটাক করতে থামে থাকে না। ওরা এক গোল পিছায় পড়ছে, ওরা অ্যাটাকে যাবে, ওরা ড্রোতে আছে, ওরা অ্যাটাকে যাবে। তো সব মিলে বায়ান ইজ এ মোস্ট স্ক্যারি টিম অফ দিছে। এখন এই বিরাটের নিচে যে দলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, তাদের সবাই নিজেদের সেকেন্ড লেগ হোমে খেলবে। এটার জন্য বড় একটা অ্যাডভান্টেজ, কারণ যে কোনো নকআউটটাইতেই যখন আপনি সেকেন্ড লেগটা নিজের হোমে খেলবেন, তখন সেটা আপনার জন্য এক্সট্রা অ্যাডভান্টেজ। কারণ অপোনেন্টের মাঠ থেকে যদি আপনার ড্র নিয়েও ফিরে আসতে পারেন, হোম গ্রাউন্ড আপনার পিছনে থাকবে, সেই ম্যাচটাকে যে কোনো ভাবে বের করে নিয়ে আসতেই পারেন যদি আপনার উইল থাকে। আর যদি আপনার টিম সেভাবে খেলে, তাহলে সেই ম্যাচটা বের করে আনা কোনো বিষয়ই না, আমার মতে সেটা। এখন আমরা ফিক্সার রুলের কথা বলি, প্রথমে বলতে হয় এবার আমরা দেখবো ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালের রিম্যাচ, যেখানে পিএসজি কে ধুয়ে ছেড়ে দিয়েছিল চেলসি। যেখানে পিএসজি ক্লাব ওয়ার্ল্ড কাপে গেছিল সব ধরনের ইউরোপিয়ান ট্রফি জিতে, ইনক্লুডিং ইউসিএল, সেখানে চেলসি ফাইনালে পিএসজি কে একদম ধুয়ে ছেড়ে দিয়েছিল। তো এটা পিএসজির জন্য একটা রিভেঞ্জ ম্যাচ হবে। আর প্রথম লেগটা অবশ্যই হবে প্যারিস সেন্ট জার্মেনের মাঠে, আর সেকেন্ড লেগটা হবে স্টামফোর্ড ব্রিজে। এখন মেন কথা হলো এখানে এখন আর সে আগের পিএসজি নাই, আগে চেলসিও নাই, কারণ চেলসির ম্যানেজার চেঞ্জ হয়েছে, আর পিএসজি দলে ইনজুর সমস্যা। আর অন্যবার হইলে তার এই বছরে এই টাইমে এসে লিগ পুরো কনফার্ম করে ফেলে, কিন্তু এবার তারা লিগের জন্য আলাদা কম্পিট করতেছে। ইভেন যদি তারা 1-2 ম্যাচ স্লিপ করে, তারা 2 নম্বরে চলে আসবে, এরকম একটা অবস্থা। তারপরও যে বর্তমানে যে পিএসজি এই টিমটা শুধু এখন শুধু স্ট্রাকচারে ভালো না, তাদের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সও খুব দারুণ দারুণ প্লেয়ার আছে। ডিজেরে ডুয়ে, বিরাট বারকোলা, কেলিয়া, ইভেন ডেমবেলে। তারপর আমরা যদি ভিতিনার কথা বলি, রুবিন নেভেস, সবাই নিজেদের দমে একটা ম্যাচকে বের করে নিয়ে আসতে পারে। আমরা যদি চেলসির কথা বলি, চেলসিকে যতই আমরা দেখি যে প্রিমিয়ার লিগ স্ট্রাগল করুক কিংবা ইউসিএল স্ট্রাগল করুক, চেলসি লিয়াম রোজনারি আন্ডারে অনবদ্য কাজ করতেছে। যদি তারা নিয়মিত না, তারা এক ম্যাচ ক্লোব খেলে আবার আরেক ম্যাচ ভালো খেলে, তবে একবার তাদের ছেড়ে ফেলার কায়দা নেই। তবে এই ম্যাচটাতে আমার প্রেডিকশন বলি, এখানে সিলাইট এজ দেবো আমি পিএসজি কে। আমার মতে পিএসজি যাবে কোয়ার্টার ফাইনাল এখান থেকে। এরপর সে গ্যালাটাসারাই ভার্সেস লিভারপুল। এই সিজনে লিভারপুল ভার্সেস গ্যালাটাসারাই একটা ম্যাচ হয়েছে অলরেডি, সেখানে গ্যালাটাসারাই লিভারপুলকে হারাইছে 1-0 গোলে। তো লিভারপুলের জন্য একটা রিভেঞ্জ ম্যাচ থাকবে, যে না সেইটা রিভেঞ্জ নেবো আর পরবর্তী রাউন্ডে যাবো। তবে এই সিজনে যদি আমরা ফর্ম দেখি, লিভারপুল যে খুব একটা ভালো কিছু প্রিমিয়ার লিগে সেরকম না। তবে তবে যদি আমরা ইউসিএল দেখি লিভারপুলের, সেক্ষেত্রে চিত্রটা ভিন্ন। অন্যদিকে লিভারপুল যদি রিসেন্ট ফর্ম দেখি, তাহলে তাদের কোনাতের আস্তে আস্তে ফর্মটা ফিরে আসতেছে। অন্যদিকে ভ্যান ডাইক তো আছে, আর এই টায়ের আগ পর্যন্ত ফিরিংপং ফিরে চলে আসবে। অন্যদিকে সবুজলাই তো আছে দারুণ ফর্মে। তো সব মিলে লিভারপুল যদি ভালো মতো খেলতে পারে, গ্যালাটাসকে বিট করা সম্ভব। অন্যদিকে গ্যালাটাসারাই, তারা তো দেখছিলেন জুভেন্টাসকে 5-2 গোলে হারালো ঘরের মাঠে। আর সেখানে তারা জুভেন্টাস মাঠে গিয়ে 10 জনের জুভেন্টাসের কাছে 3-2 গোলে হেরে আসছে। তারপরেও তারা যে একটা শো করছে যে না, তারা পিছায় থাকলেও তারা সেখান থেকে একটা গোল করতে পারে, মানে কামব্যাক দিতে পারে, সেটা তাদের ক্ষেত্রে পসিবল। তো এখানে যদি লিভারপুলকে কোনোভাবে গ্যালাতাসারাই বিট করে, তাহলে এখানে সারপ্রাইজ হওয়ার আই থিঙ্ক কিছু হবে না। তবে এখানে যদি আমি আমার মতো বলি, তাহলে লিভারপুলকে আমি পরের রাউন্ডে নিয়ে যাচ্ছি এখান থেকে। এরপরে আসি দ্য ব্যাটেল অফ দ্য ব্যাটেল,
ইউএফা রেগুলার ফিক্সার, রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যানচেস্টার সিটি। এখন কথা হলো বর্তমান রিয়াল মাদ্রিদের যে অবস্থা, আমরা ওসাসুনা আমাদের পিটায় চলে যাচ্ছে, সেখানে আমরা সিটির সাথে কি আমরা আদৌ পারবো কিনা সেটা একটা সন্দেহের বিষয়। অন্যদিকে সিটির ক্ষেত্রে একদম চিত্রটা ভিন্ন। তাদের ডিফেন্সিভে আছে, রুবিন দিয়াস ব্যাট করছে, কুসুরনভ দারুণ ফর্মে, মার্ক গুহেই তো মানে মাস্টার ক্লাসের পর মাস্টার ক্লাস দিয়ে যাচ্ছে। রদ্রি আবার দারুণ ফর্মে আছে, দারুণ ভাবে খেলছে রদ্রি। বেনাদো সিলভা তো আছে, হল্যান্ড আপাতত ইনজার, তবে সে ফার্স্ট লেগের আগে ফিরে আসবে। ওদিকে ফোর্ডেন আছে, সেমেনিও তো খুব দারুণ ফর্মে আছে, দলের সাথে একদম সুন্দরভাবে কাপ খাইয়ে নিয়েছে। আর ওদিকে রিয়াল মাদ্রিদ তাদের ইনজুরি সমস্যা, আমাদের ডিফেন্সই নাই। ইভেন আমাদের বেলিংহাম আউট ফার্স্ট লেগ থেকে, এমবাপ্পে আউট, ডিন হুজেন আসবে কিনা জানি না, রাওয়ালসেন্সি এখন কি অবস্থা সেটা বলা যাচ্ছে না, মিলিটা আউট। তো বুঝতে পারছেন আমাদের ডিফেন্সের কি অবস্থা, টিমের কি অবস্থা। আর আপনি তো বলতে পারেন যে আমরা 22 সালে তো এই টিম, 22 সালে তো এরকম ভাঙাচোরা টিম ছিল, আমরা ওইখানে এইভাবে জিতছি। কিন্তু 22 সালের টিমে তো কি ছিল, আমাদের সাইড লাইনে ছিল কার্লো অ্যানচেলত্তি। কার্লো অ্যানচেলত্তির ব্রেনটা এটা ইউরোপের আর কারো কাছে নাই, এটা আপনি যতই যা বলেন না কেন সেটাই না। আর তারপরও আমাদের আমাদের ডিফেন্স ভালনারেবল হলে কি ছিল, আমাদের মিডফিল্ডে ছিল একদম তিরাস, ক্যাসেমিরো, ক্রুস, মদরিস। আর এখন আমার মিডফিল্ডে খেলে কারা, সুয়ামিন এক ম্যাচে ভালো, এক ম্যাচে খারাপ। ভালভার্দে রাইট ব্যাকে শিফট করবে একবার নাকি ফ্রন্টে যাবে, মানে কামাভিঙ্গা তো নিজেকে হারাই ফেরে, এক ম্যাচে ভালো এক ম্যাচে খারাপ, আর্দাগুলো কাছে গেলে আউট অফ আইডিয়াস। সব মিলে খুব কেওস। তবে একটা জিনিস রিয়াল মাদ্রিদের অ্যাডভান্টেজ আছে, সেটা হলো তাদের সাইকোলজিক্যাল এজ। আপনি কোনোদিন রিয়াল মাদ্রিদকে বাদ দিতে পারবেন না চ্যাম্পিয়ন্স লিগ থেকে অন্তত, সেটা রিয়াল মাদ্রিদ যত খারাপ ফেজে চলুক না কেন। এক্ষেত্রে আমার প্রেডিকশন, যদি আমি বলি খাতায় কলমে, তাহলে ম্যানচেস্টার সিটি। তবে আমার মন বলছে রিয়াল মাদ্রিদ গোনা ডু সামথিং, কারণ রিয়াল মাদ্রিদ যখন এরকম টাফ অপোনেন্ট পড়ে সেবার রিয়াল মাদ্রিদ ভালো করে, সামহাউ দে টার্ন দ্য থিং অ্যারাউন্ড। তো আমার মতে এবার রিয়াল মাদ্রিদ আগায় যাবে এখান থেকে। এরপরে আসি আটালান্টা ভার্সেস বায়ার্ন মিউনিখ। দুইটাই খুব হাই গোল স্কোরিং টিম, তবে বায়ার্ন মিউনিখের সামনে আটালান্টা কিচ্ছু নাই সিজনে, এখানে বলারও কিছু নাই। বায়ার্ন মিউনিখ ক্লিয়ার ফেভারিট। ওদের যে টিওটা হয়েছে, ওদের যে টিম, আমি আজকে দেখলাম মানে লাস্টের 82 মিনিটেও 2-2, সেখান থেকে কাম ব্যাক করলো। তো সেখানে আর আলাদা কিছু বলে না, বায়ার্ন মিউনিখ ক্লিয়ার ফেভারিট এখান থেকে। আর একটা কথা বলে রাখি, এইখান থেকে এই লেফট সাইড থেকে যারা উঠবে ফাইনালে, তারা ট্রফিতে এক হাত দিয়ে রাখবে, এটা শিওর থাকতে পারেন আপনি। কারণ এই পাশে সব হলো জায়ান্ট, এখানে আপনাকে প্রতিটা ম্যাচ ফাইনাল হিসেবে খেলে উঠতে হবে। তো এইখান থেকে যারা উঠবে ফাইনালে, তারা ট্রফিতে এক হাত দিয়ে রাখবে। আমরা দেখে আসি পুকি সাইডে, বার্সেলোনার সাইড। আসলে বার্সেলোনার জন্য এবার কপালটা খুবই ভালো, তুলনামূলক খুবই ইজি ইজি অপোনেন্ট, সিম্পল পাথর। তবে ইউসিএল ইউ ক্যান নেভার নো যে কি কখন কি হইতে পারে। তো বার্সেলোনার সাথে আবার নিউক্যাসলের রিম্যাচটা হবে, যদি সেকেন্ড লেগটা বার্সেলোনা হোমে খেলবে, সেটা বার্সেলোনার বড় একটা অ্যাডভান্টেজ। কিন্তু যদি আমি এডি হাওয়ার দলের কথা বলি, তাহলে ব্রুনো গিমারেস বাইরে, যদিও স্যান্ড্রো টোনালি আছে, আর অন্যদিকে ড্যান বার্ন সবাই, তারপর টিপিয়ার সবাই তো আছে ওইখানে। তবে বার্সেলোনা কি করতে পারে, ওদের মিডটাকে ডমিনেট করে খেলতে পারে সেই ক্ষেত্রে। আর বার্সেলোনা বর্তমানে যে ফর্মে আছে, সবাই ফর্মে ফিরে আসতেছে, যদিও ফ্র্যাঙ্কি ডিজং থাকতেছে না, সেটা বার্সেলোনার জন্য বড় একটা ধাক্কা হইতে পারে। কিন্তু ফিলিক কি করে, ও সামহাও ওর টিমের প্লেয়ার দিয়ে পারফরমেন্সটা বের করেই নেই, এটা হলো বড় বিষয়। তো দুইটা লেগ মিলে আমি অবশ্যই বার্সেলোনাকে গিয়ে রাখবো, কারণ বার্সেলোনার ফর্ম, বার্সেলোনা উইল ইজিলি গো থ্রু। এরপর আসি দ্য বটলার্স, টটেনহাম ভার্সেস অ্যাথলেটিকো। কারণ ওরা, আমি জানি সামহাও এট দিস পয়েন্ট ওরা পাইতে পারবে না, অ্যাথলেটিকো ওদের বিট করে দেবে। আর অ্যাথলেটিকো একটা রেভলিউশন চলতেছে, লুকমান আসার পরে ওদের দলের পুরো সিনারিটাও চেঞ্জ হয়ে গেছে। যদিও আলভারো টপ ফর্মে, ওভারঅল ওদের দলটা খুবই ব্যালেন্স হয়ে যাচ্ছে দিন দিন। যদি ওরা খুব আনপ্রেডিক্টেবল খেলা খেলে, এক ম্যাচে খুব 4-0 গোলে জিতবে, পরের ম্যাচে 2-0 গোলে হেরে যাবে, এরকম একটা অবস্থা। তবে সিমিওনে লুকমান আসার পরে এই দলটা খুবই ইভলভ হচ্ছে, তারা বিগ বিগ স্কোরিং গেম খেলতেছে, যেটা আগে হয়তো হয় নাই। তবে বর্তমানে তারা 5 গোল 4 গোলের একটা গেমও খেলতেছে। তো সেক্ষেত্রে অ্যাথলেটিক ক্লিয়ার ফেভারিট। তো সেক্ষেত্রে আমরা কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা ভার্সেস অ্যাথলেটিক আবার দেখতে চলছি। এরপরে যে গেমটা আসে সেটা বোডো গ্লিম্ট ভার্সেস স্পোর্টিং সিপি। এইটা একটা খুব ইন্টারেস্টিং ফিচার, কারণ এইখানে আপনি বোডো গ্লিম্ট যারা ম্যানচেস্টার সিটি, অ্যাথলেটিকো মাদ্রিদ, ইন্টারকে 2 লেগে হারায় আসছে, অন্যদিকে স্পোর্টিং সিপি তারাও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি কে হারাইছে। তো সব মিলে খুব একটা ইন্টারেস্টিং ফিক্সার হবে এটা। তবে স্পোর্টিং সিপি সেকেন্ড লেগটা হোমে খেলবে, সেখানে তাদের অ্যাডভান্টেজটা বেশি। তবে বোডো গ্লিম্টের বিষয়ে আমি বলতে চাই, ওরা টান্ডারডগ, কিন্তু ওদের স্টোরিটা এবার হবে সবচেয়ে এপিক। ওদের যেখান থেকে ওরা আসে, ওরা তো লাস্ট নভেম্বর থেকে ওরা লিগই খেলতেছে না, এই যা 3টা ম্যাচ খেলছে সবই চ্যাম্পিয়ন্স লিগের। ওরা শুধু আর ফ্রেন্ডলি খেলে বেড়াচ্ছে, সেখান থেকে ওরা এবার চ্যাম্পিয়ন্স লিগের এলাইট টিমদের বিট করা,
ইজ নট এ জোক, সেটা বোডো গ্লিম্ট করে দেখাচ্ছে। আমার মতে এই ম্যাচের জন্য আমি বোডো গ্লিম্টকে আগায় রাখবো। ইট উইল বি ইনক্রেডিবল স্টোরি ফর বোডো গ্লিম্ট। তারপরে আর একটা একদম ইজি ফিচার, আর্সেনাল ভার্সেস লেভারকুসেন, যেখানে লেভারকুসেন ডিডেন্ট স্ট্যান্ড এ চান্স এগেইনস্ট আর্সেনাল। এটা আমার মতে, আর এটা ফাইট হবে না, কারণ আর্সেনাল 8টার ভিতর 8টা জিতছে লিগ ফেসে, আর তারা অত ইপিএলও টপ করছে, যদি তারা মাত্র 2 পয়েন্টের লিডে আছে। তো তারপরও আর্সেনাল মোটেও চাইবে না যে লেভারকুসেন হারি, আর্সেনাল ইজিলি শুরু করে যাবে। এরপর হচ্ছে যদি আমরা কোয়ার্টার ফাইনালের কথা, তাহলে সেখানে আমি অবশ্যই পিএসজি ভার্সেস লিভারপুলের যে কোয়ার্টার ফাইনালটা হবে, সেখানে আমি পিএসজি কে হালকা দিয়ে দেবো। যদিও লিভারপুলের কাছে রিভেঞ্জের সুযোগ আছে, কারণ গত সিজনে পিএসজির কাছে পেনাল্টি শুট আউটে হেরে তাদের বাদ পড়তে হয়েছিল এই সিজনে। তবে এই সিজনে কি লিভারপুল নিজেদের ধারায় ফিরতেছে, সেখানে পিএসজি যথেষ্ট ভালো খেলতেছে, তাদের ইন্ডিভিজুয়াল যে প্লেয়ারদের পারফরমেন্স সেটা লিভারপুল থেকে ফার ফার বেটার। আর সবচেয়ে বড় কথা, তাদের যে ম্যানেজারটা লুইস এনরিকে, ইজ দ্য ম্যান। যেটা আর্নে স্লটের ভিতর যে চার্মটা নাই, সেটা লুইস এনরিকের ভিতর ভরে ভরে আছে, আর সে জানে সে তার টিমকে কিভাবে বড় ম্যাচে জিতাইতে হয়। তো এই ক্ষেত্রে ক্লিয়ার ফেভারিট সেমিফাইনালে যাওয়ার জন্য পিএসজি। অন্যদিকে আছে যদি রিয়াল মাদ্রিদ ভার্সেস বায়ার্ন মিউনিখ, আসলে বায়ার্ন মিউনিখের সামনে বর্তমানে যে অপরিস্থিতি, রিয়াল মাদ্রিদ কোনোভাবেই টিকে না, কোনোভাবেই টেকে না। কাগজে কলমে বলেন, খাতায় মাঠের ট্যাকটিক্সও বলেন, কোনোভাবেই টেকে না। তবে কি একটা জিনিস, ওই যে বললাম, আপনি মাদ্রিদকে কোনোভাবেই চাপে ফেলতে পারবেন না, বা ভাবতে পারবেন যে মাদ্রিদ মরে গেছে। আপনি যখনই ভাববেন যে মাদ্রিদ মরে গেছে, তখন মাদ্রিদ ওই ছায়ের ভিতরটা আবার জেগে উঠবে। এটা হলো রিয়াল মাদ্রিদ। এটা আমরা কত সিজনও দেখছি, আমরা যে কয়বার ইউসিএল জিতছি, আমরা কোনোভাবে মনে হয় এরকম ইজি ভাবে আমরা ইউসিএল জিততে পারছি। এভরি টাইম উই ফেস দ্য টাফেস্ট অপোনেন্ট, আর এইবারও তাই হবে। এইখানে যদি আমরা সামহাও, এটা হলো আমার প্রেডিকশন, যদি আমরা সামহাও বার্নাব্যুতে আমরা 2টা গোলের লিড নিয়ে যাইতে পারি আলিয়াঞ্জ আরেনাতে, তাহলে ম্যাচ আমরা যে কোনোভাবে বের করে নেবো। যদিও প্রচুর কোনো অ্যাটাক কনসিড করবো, তবে কি আমাদের টিমের বর্তমানে কি যে আগের যে রেজিস্ট্যান্টটা ছিল, কম্প্যাক্ট ভাবে আমরা খেলতে পারতাম, সেরকম আমরা করতে পারি না। এটা হলো খুব বড় বিষয়। তো তবে একটা নিজের একটা রিয়াল ফ্যান হিসেবে আমি আগায় রাখতেছি, তবে কাগজ ও কলমে সব দিক থেকে বাইরে নই আগায়। তবে আমার মতে এই সিজনে হয়তো রিয়াল কিছু একটা করে দেখাবে। আমি জানি আমি ভুল হইতে পারি, যেটা যাবে না, সবাই জানে যে এটা আমাদের অবস্থা খারাপ। তবে একটা আমার মনে হয় এবার কেমন জানি কেন জানি মনে হচ্ছে এই সিজনে এই এই যে ফিক্সার গুলো হবে, যে টাফ টাফ ফিক্সার গুলো হবে, সেখানে কেন জানেন না যে হালকা যে মেন্টাল যে এজটা থাকে, এইটাতে রিয়াল মাদ্রিদ আগাই যাবে। আর সাথে যদি সেমিফাইনাল টাইমে আমাদের গুরুত্বপূর্ণ প্লেয়াররা সব ফিরে আসে, তাহলে ইট উইল বি হেল অফ আ ম্যাচ। ইট উইল বি ফাইনাল বিফোর ফাইনাল। সেখান থেকে রিয়াল মাদ্রিদ যদি বার্সেলোনা সাইডে যায়, তাহলে বার্সেলোনা অ্যাথলেটিক, এটা আমি প্রেডিকশন আমি দিতে চাই, এটা 50-50 হবে। তবে বার্সেলোনা মোস্ট প্রবাবলি যাওয়ার কথা। আর অ্যাথলেটিক ইজ বটলার, উই অল নো। বার্সেলোনা ইজ, কারণ বার্সেলোনা কিছু যে লাস্ট 10-11 বছর ধরে। তবে এটা সবচেয়ে বড় একটা ইয়ে থাকবে কি, যে যারা এই সামনের ফিক্সারটা জিতবে, কোপা দেল রে সেকেন্ড লিগটা জিততে, বার্সা অ্যাথলেটিকের ভিতর, তাদের একটা এজ থাকবে আলাদা। তবে চ্যাম্পিয়ন্স লিগে ইউ নেভার নো। তবে আমার মতে বার্সেলোনা উইল গো থ্রু। আর ওইখান থেকে বোডো গ্লিম্ট ভার্সেস আর্সেনাল, আই থিঙ্ক বোডো গ্লিম্টের যে স্বপ্নের যাত্রাটা, সেটা আর্সেনালের হাতেই শেষ হবে। দ্যাটস হোয়াট আই থিঙ্ক। আর্সেনালের সামনে বোডো গ্লিম্ট ইজ নট এ ম্যাচ। তবে বোডো গ্লিম্টের এই যাত্রাটা হবে খুবই স্মরণীয়। ইউরোপের টপ টপ টিমকে হারানো, প্রথম নর্থেন ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আসা ইজ নট এ জোক, অ্যান্ড দে উইল ভেরি প্রাউড অফ দেমসেলফ। তো এই ছিল আমার 4টে ফাইনালিস্ট। তবে আমার মতে এখন যদি বলেন, আমি চাইবো যে এল ক্লাসিকো ফাইনালটা হোক, রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা। তবে এইটা নিয়ে আমরা অন্য একদিন কথা বলবো। আর আপনার কি মতামত এই ফিক্সারগুলো নিয়ে, আর আপনার প্রেডিকশনটা কি, কোন দল বা চ্যাম্পিয়ন্স লিগ জিতবে, প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আর আমাকে ফলো করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাথে থাকবেন তবুস মাদ্রিদ অ্যান্ড বিয়ন্ডের।